ড্রাইভাররাও আমাদের সভা দেখতে দেখতে যাচ্ছেন। যদি একটু এদিক ওদিক হয় দুর্ঘটনা ঘটবে, সেজন্য মাঠে চলে আসুন। কাছ থেকে দেখতে পাবেন রাজ্য সভাপতিকে। ভারত মাতা কি, বন্দে মাতরম, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, डॉक्टर सुकांत मजूमदार जिंदाबाद, जय श्री राम। बोले बोलून मंदिर হয়ে গেছে, প্রতিদিন বুঝতে পারবেন। जय श्री राम। অযোধ্যা অব্দি আওয়াজ যাওয়া চাই, নবান্ন অব্দি আওয়াজ যাওয়া চাই। বন্ধুগণ, আজকে আমাদের মাননীয় রাজ্য সভাপতি এখানে এসেছেন, তার ভাষণ আমরা শুনব। গত 5 বছর ধরে, গত লোকসভার আগের থেকে, যেদিন থেকে আমরা সংঘর্ষ শুরু করেছিলাম আরামবাগ জেলাতে, তখন আমাদের আজকের যিনি জেলা সভাপতি বিমান ঘোষ, যুব নেতা, তিনি দায়িত্ব নিয়ে লড়াই শুরু করেছিলেন। তখন আমি বহুবার এসেছি, বহু জায়গায় সভা করেছি, আমার ভাষণও শুনেছেন। আজকে আমাদের রাজ্যের সভাপতি একজন যুবক মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার, তিনি এসছেন। আমাদের পার্টির বরিষ্ঠ নেতা বিশ্বনাথ কারক, যিনি একাধিকবার বামফ্রন্টের তরফ থেকে এমএলএ ছিলেন, আজকে আবার বিজেপির কাজকে বাড়াবার জন্য এসছেন তিনি। সুশান্ত দা, মধুদা, আমাদের পুরনো কর্মীরা সবাই এখানে বসে আছেন। এমপি ক্যান্ডিডেট ছিলেন মাস্টারমশাই, তিনিও এসছেন। আগামী 24 সাল শুরু হয়েছে, আমরা স্লোগান দিয়েছি আর একবার মোদী সরকার। কি হবে তো? মোদী সরকার তো হবেই। আমি বলে দিচ্ছি, পশ্চিম বাংলা থেকে যদি একজন এমপিও না যায়, মোদী সরকার হবে। কারো সন্দেহ আছে? কিন্তু বন্ধুগণ, গতবারে বলা হয়েছিল আব কি বার 300 পার, 300 পার হয়েছিল গতবারে 282 থেকে। কি করে 300 পার হয়েছিল? মোদীজির পশ্চিম বাংলা থেকে আমরা 18টা এমপি সিট দিয়েছিলাম। কি দিয়েছিলাম কিনা? কিন্তু একটুর জন্য আরামবাগ সিটটা আমরা জিততে পারিনি। তাহলে 19 হতো। চুরি হয়ে গেছে। আচ্ছা, তো এবারে আমি বলতে চাইছি মোদী সরকার নিশ্চিত হবেই, বিধির বিধান। কিন্তু আমিও বলতে চাইছি, গতবার আমি সভাপতি ছিলাম, আপনারা লড়াই দিয়েছিলেন, তার চেয়ে একজন ইয়ং যুবক মাননীয় সুকান্ত দাকে সভাপতি করা হয়েছে। এখানে যতজন এসেছেন, কয়েক হাজার কর্মী, সবার মাথার চুল কালো, খালি আমার সাদা। এই যে যুবকরা নেমেছেন রাস্তায়, আজ কর্মীদের ডেকেছিলাম আমরা। এখনো নির্বাচন দূর আছে, সবাইকে কষ্ট দিতে চাই না, তাই বারবার ডাকছি না। যারা বাড়িতে বসে আছেন, আমাদের সাপোর্টার, আমাদের সমব্যাথী, তাদেরকে ডাকবো আমরা তখনই যখন মাননীয় নরেন্দ্র মোদী, মাননীয় অমিত শাহ, মাননীয় নাড্ডা যে আমাদের জেলায় আসবে, তখন তাদেরকে আমরা জড়ো করবো। এখন কর্মীরা এসছি খালি আমরা সামনে একদম। সেই জন্য গতবারে যেটা হয়নি, আরামবাগ থেকে আমরা এমপি পাঠাতে পারিনি। এবারে মোদীজি সরকারে পার্লামেন্টে আরামবাগের এমপি গিয়ে আরামবাগের সমস্যা তুলে ধরবে। কেন ব্রিজ হয়নি, কেন রাস্তা হয়নি, কেন এখানকার মানুষ বঞ্চিত হচ্ছে, কেন অত্যাচারিত হচ্ছে, সেই আওয়াজ পার্লামেন্টে উঠবে। আর আরামবাগ থেকে এমপি যাবে, যাবে তো? তাই আমি বলে দিচ্ছি, মাননীয় অমিত শাহ গতবারে 22টা সিটের টার্গেট দিয়েছিলেন, আমরা 18টা জিতেছিলাম। ওনারও আমাদের উপরে খুব বিশ্বাস, আস্থা আছে যে পশ্চিমবাংলার কর্মীরা পারে। তাই এবারে একটু টার্গেটটা বাড়িয়ে, ঠিক না? ছেলে একটু ভালো রেজাল্ট করলে যদি 40% পায়, বলে 50 পেতাম। 50 পেলে বাবা বলে 60 পেয়ে যাবি, লড়ে যা। আমরা তো গতবারে 50 পেয়েছিলাম প্রায়, এবারে 60%, 35টা টার্গেট দিয়েছেন অমিত শাহ। কি বেশি মনে হচ্ছে? আরামবাগ সিট যদি যেতে, 35টা সিট পশ্চিমবাংলা থেকে দেবো। আমি সভাপতি সামনে বলছি, হবে তো? 1 থেকে শুরু হবে, এ দিয়ে গুনতি শুরু হয়। এ আপনাদের কি আছে? আরামবাগ কি দিয়ে শুরু হয়? এ দিয়ে শুরু হবে 1 নম্বর। আমার তো মেদিনীপুর দেরিতে আছে, ও আমরা ওটাও জিতবো। কিন্তু আরামবাগ আমাদের মান সম্মানের ব্যাপার। গতবারে আমাদেরকে অন্ধকারে হারিয়ে দেওয়া হয়েছে কয়েকশো ভোটে। এবারে 1 লাখের বেশি লিড চাই, হবে কিনা? আরামবাগের লোক কথা দিলে কথা রাখে। 5টা এমএলএ দিয়েছে,
যাকে জেতায় ভরপুর জেতায়। আমাদের এমএলএ জিতিয়েছে, সিপিএম টিএমসি এখানে 5 লাখ 7 লাখ ভোটে জিততো। সেই রেকর্ডকে ভাঙতে হবে, তবে গিয়ে সম্ভব। এটা বিজেপি পারে, আপনারা পারেন, করবেন তো বন্ধুগণ? তাই আগামী বারে অনেকে বলছেন দাদা 35 বলছেন যে একটু বেশি হচ্ছে না, আমলে যদি 18 হতে পারে তাহলে 36ও হতে পারে। আপনারা জানেন দিল্লিতে আমাদের সরকার নাই, রাজ্যতে কেজরিওয়ালের সরকার আছে, আমাদের 4 জন এমএলএ। এমপি কটা? 7-এ 7, 7টা এমপি 4টে এমএলএ। এখানে তো 77 জিতেছিলাম এমএলএ, তো 36টা হবে না এমপি? রাজস্থানে আমরা রিসেন্ট সরকার বানিয়েছি, গেহলোত সরকার ছিল কংগ্রেসের, রাজ্য সরকার। আর 25টাকে 25টা এমপি সিট কার ছিল? বিজেপির। সব সিট আমাদের, কংগ্রেসকে বৌনি করতে দিন। যদি পশ্চিম বাংলায়, যদি দিল্লি হতে পারে, যদি রাজস্থান হতে পারে, আমি বলছি 25-35 নয়, আজ পশ্চিম বাংলায় টিএমসির যে অবস্থা, ওদের হাতে গুন্ডা আর পুলিশ ছাড়া কেউ নাই, মাফিয়া ছাড়া কোনো কর্মী নাই, কোনো কমিটি নাই, কোনো নেতা নাই। ওদের নেতা হচ্ছে এসপি, ওদের নেতা হচ্ছে আইসি, ওসি, এরা হচ্ছে নেতা। থানাটা হচ্ছে ওদের ব্লক অফিস, এসপি অফিসটা হচ্ছে জেলার অফিস, পার্টি অফিস। আর ওসি হচ্ছে ওখানকার ব্লক প্রেসিডেন্ট, আর এসপি হচ্ছে ওদের জেলা প্রেসিডেন্ট। তাই বন্ধুগণ, আর যে 2-1টা নেতা এখনো ফুড়ুক ফুড়ুক করছে, এখানে 2-1টা নেতা নাকি চমকায়, পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি, ঘুরতে দেয়নি। আমি জানি না ইলেকশন অবধি তারা বাড়ির ভাত খেতে পারবে না জেলের ভাত খাবে। চিন্তা করবেন না, গরিব মানুষের পঞ্চায়েতের টাকা, 100 দিনের কাজের টাকা, রাস্তার টাকা, জলের টাকা, বিদ্যুতের টাকা, রেশনের টাকা যারা লুট করেছে, তারা বাড়ির পাতলা চালের ভাত খেতে পারবে না। জেলে গিয়ে মোটা চালের ভাত, আধসেদ্ধ ডাল আর কম্বল পেতে কম্বল শুয়ে শুতে হবে। এই সিমেন্টের উপরে বালিশ জুটবে না, নরম দেখে ইট মাথায় দিয়ে ঘুরতে হবে। শুরু হয়ে গেছে রোজ টাকাটাকি, কখন কাকে টুক করে ধরে নিয়ে চা খাওয়াবে কেউ জানে না। সেটা ঘাবড়াবেন না, আমরা লড়াই করেছি, রক্ত দিয়েছি, জেল খেটেছি, কেস খেয়েছি, মার খেয়েছি। 270 জন কর্মী বলিদান দিয়েছে এই পশ্চিমবাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনা আর স্বচ্ছ প্রশাসন, হিংসা মুক্ত রাজনীতি দেওয়ার জন্য। মানুষ আমাদের আশীর্বাদ করেছে, লোক খালি ভোটের অপেক্ষা করছে। তাই এখানে 35 নয়, আমরা চাই ডবল 18-36টা সিট চাই। মমতা ব্যানার্জির জন্য কেউ আওয়াজ করতে না পারে পার্লামেন্টে, সেই ব্যবস্থা করতে হবে। কারণ মমতা ব্যানার্জির এই ঘাস ফুল ছাপে যদি কোনো জিতে যায় এমপি, সে পার্লামেন্টে গিয়ে কি করবে? ঘুষ নেবে, টাকা চুরি করবে, বাঙালির মুখে চুন কালি দেবে। তাই টিএমসির কোনো এমপিকে জিততে দেওয়া যাবে না। আর এই টিএমসির নেতারা পুলিশের সঙ্গে হাত মিলিয়ে আমাদের এই যে দক্ষিণ বাংলা গ্রামগঞ্জের গরিব মানুষ, সাঁওতাল, মুন্ডা, ভূমিক, বাউরি, বাগদি, ধোপা, নাপিত, কামার, কুঁয়র, ছুতর, এই যে গরিব মানুষ, এই যে এসটি, এসসি, ওবিসি গরিব মুসলমানরা, যাদের জন্য নরেন্দ্র মোদী বাড়ি বানিয়ে দিচ্ছেন, বাড়িতে গ্যাস দিচ্ছেন, শৌচালয় বানিয়ে দিচ্ছেন, যে গরিব চাষিদের দিনে 6000 টাকা দিচ্ছেন, এদের টাকা লুট করছে টিএমসি নেতারা। এই গ্রাম বাংলার গরিব, আদিবাসী, পিছিয়ে থাকা এসসি এসটি লোকেদের সবার কাছ থেকে লুট করেছে। এর প্রতিশোধ নিতে হবে। যতদিন এই সরকার থাকবে, এই টিএমসি এমএলএ এমপি থাকবে, প্রধান পঞ্চায়েত থাকবে, ততদিন গরিবের টাকা লুট হবে, গরিবকে বঞ্চিত করা হবে, গরিবের অধিকার সুরক্ষিত হবে না। তাই নরেন্দ্র মোদী হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছেন, মাটিতে পৌঁছচ্ছে না, লুট হয়ে যাচ্ছে। তাই এখান থেকে সমূলে বিনাশ করতে হবে টিএমসি। আর এরা কত অত্যাচারী দেখুন, অধার্মিক। রাম মন্দির তৈরি হচ্ছে দিল্লিতে, অযোধ্যাতে, 6500 সাধু সন্ত, সব পার্টির নেতা, খেলোয়াড়, অভিনেতা, সবাইকে ডাকা হয়েছে, সবাই যাচ্ছেন রামকে দর্শন করতে। দিদি কি করবেন সেদিন? তিনি সম্প্রীতি করবেন। কাদের নিয়ে করবেন? আচ্ছা, কোন হিন্দুর বাচ্চা সম্প্রীতি মিছিলে যাবে? যাবে? যে বেটার গায়ে হিন্দু ভক্ত আছে সে যাবে সম্প্রীতি মিছিলে? কেউ? তাকে আমি ধিক্কার জানাবো সেই হিন্দুকে, তার মা বাপ সম্বন্ধে সন্দেহ আছে, যে সম্প্রীতি মিছিলে হাঁটবে।
সম্প্রীতি করবেন, সেই সেই সম্প্রীতির মিছিলে কোন হিন্দুর বাচ্চা রাম ভক্ত, রামের রক্ত যার গায়ে আছে ছাড়তে পারে না। যদি কেউ যায় সে কার বাচ্চা হবে? সে হিন্দুর বাচ্চা হবে না। আপনি দেখে রাখবেন, এখান থেকে যে যে সম্প্রীতির মিছিল আছে যাবে তাকে বয়কট করবেন। তার গায়ে হিন্দু রক্ত হতে পারে না যে রামের বিরুদ্ধে যায়। আমি দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলে যাচ্ছি, আমাদের বাপ ঠাকুরদা সম্বন্ধে কোনো সন্দেহ নাই। রাম আমাদের পূর্বপুরুষ। যারা রামের বিরোধিতা করছে সে হিন্দুর বাচ্চা হতে পারে না, তার গায়ে হিন্দু রক্ত হতে পারে না। দিলীপ ঘোষ বলছে পারলে কেস কর, আর নাহলে ব্লাড টেস্ট করে নে তোরা বেটারা, তোদের রক্ত রামের রক্ত নয়। সবাই অযোধ্যায় যাচ্ছে, দিদিমণি উল্টো দিকে রাহুল গান্ধী চীনে যাচ্ছেন মণিপুরের বর্ডারে। বুঝতে পেরেছেন, যখন বুদ্ধিভ্রষ্ট হয়ে যায় মানুষ উল্টো দিকে হাঁটে, কোনো কথা বুঝতে পারে না, ধর্মের কথা বুঝতে পারে না, ন্যায়ের কথা বুঝতে পারে না, উল্টো বলে। আজ মমতা ব্যানার্জি সেই হয়েছে, বুদ্ধি নাশ হয়েছে। বিনাশ কালে বিপরীত বুদ্ধি। রামের দিকে যাচ্ছেন না। যারা হারামের টাকা লুট করছে, গরিবের মানুষের লুট করছে, তাদের নিয়ে সম্প্রীতি করবেন। সারা পশ্চিমবাংলায় সম্প্রীতি নাই, টিএমসি পার্টির মধ্যে সম্প্রীতি নেই। কে কাঁচা ধরে টানছে, কে জামা ধরে টানছে, কে ঠ্যাং ধরে টানছে, বুড়ো আর ছোকরার লড়াই, বুড়ো বুড়োর লড়াই, এই হচ্ছে দিদির সম্প্রীতি। দিদি আগে পার্টির মধ্যে সম্প্রীতি করুন, আগে বাড়ির মধ্যে সম্প্রীতি করুন, সম্প্রীতি শিখাবেন। এই সম্প্রীতির নাম করে এরা দেশকে ভাগ করেছে, বারবার দাঙ্গা করেছে, এখানে ধুলাগড় করেছে, মুর্শিদাবাদ করেছে, জায়গায় জায়গায় দেগঙ্গা করেছে। সম্প্রীতির নামে যদি বাঙালিকে বোকা বানাতে আসে, তার সামনে দাঁড়িয়ে বলুন আর বোকা বানাবেন না, আর বাঙালিকে টুপি পরাবেন না, আর সেকুলারিজম সম্প্রীতি শেখাবেন না। আমরা ঘরপোড়া করু, উদ্বাস্তু হয়েছে, মা বোনের ইজ্জত হারিয়ে, দেশ হারিয়ে আমরা শিখেছি আপনার সম্প্রীতির মিছিলে যাব না। পরিষ্কার বলুন, এই ধান্দাবাজি বন্ধ করুন। তাই বন্ধুগণ, রাম মন্দির হচ্ছে, রাম রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে, ভারতবর্ষের কেন বিশ্বের কোণে কোণে সমস্ত মহাদেশ থেকে উপটক রাখছে রামচন্দ্রের জন্য। মানুষ এখান থেকে যাচ্ছে, দেখতে আকুল হয়ে যাচ্ছে। কেন্দ্র সরকার আস্থা এক্সপ্রেস ট্রেন পাঠাচ্ছে, ডজন ডজন ট্রেন ছাড়ছে, আপনারা খবর পাবেন যাতে দর্শন করতে পারেন। আমিও সুন্দরবন থেকে 1 কুইন্টাল 1 কিলো মধু আনিয়ে রামের অভিষেকের জন্য পাঠিয়েছি, প্রাণ প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছি। আমরা সারা বিশ্ব অনেক কিছু দিচ্ছে, আমরা পশ্চিমবাংলার মানুষ আমাদের মনের থেকে ভালোবাসার হোক, সুন্দরবনের খাঁটি মধু পাঠিয়ে সবচেয়ে মধুর জিনিস রামকে আমরা দিয়েছি। তাই বলুন জয় শ্রীরাম। রাম রাজ্য প্রতিষ্ঠা হবে, পাপি তাপিরা নাশ হবে, পশ্চিমবাংলা ভারতবর্ষে রাম রাজ্য হবে, শান্তি আসবে, সমৃদ্ধি হবে, নরেন্দ্র মোদীর নেতৃত্ব হবে। আসুন আগামী পরশুদিন মন্দিরে মন্দিরে পুজো পাঠ করুন, আনন্দ করুন, ভজন কীর্তন করুন। 12টা 29 মিনিটে ঘন্টা ঘড়িয়াল শঙ্খ বাজিয়ে ভগবানের মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ঘোষণা করুন। এই আবেদন করে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয় শ্রীরাম। ঠান্ডা লাগছে গো। ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, জেপি নাড্ডা, অমিত শাহ, অমিত শাহ। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় জয় শ্রীরাম। বন্ধুগণ, আজকে এই আরামবাগে আমাদের কর্মীদেরকে নিয়ে আরামবাগ জেলার পুরসুরাতে মিছিল এবং তারপরে যে সভা, এই সভায় উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় রাজ্যের প্রাক্তন সভাপতি তথা আমাদের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট প্রাক্তন মাননীয় দিলীপ ঘোষ। জোরে হাততালি দিয়ে দিলীপ দাকে সবাই মিলে স্বাগত জানাবেন। উপস্থিত আছেন আমাদের এই জেলার সভাপতি বিমান ঘোষ, আমাদের পরশুরার বিধায়ক, লড়াকু নেতা, যে তৃণমূলকে তৃণমূলের ভাষায় উত্তর দিতে পারে সেই বিমান দাকে এবং তার পুরো টিমকে জোরে হাততালি দিয়ে স্বাগত জানাই। আগে তো দিলীপ ভাই যখন সভাপতি ছিলেন শুরুর দিকে তখন এত নাম বলতে হতো না, এখন অনেক নাম বলতে, কারণ এখন অনেক বিধায়ক। আগে তো বিধায়ক ছিল না, আগে শুধু জেলা সভাপতি ছিল। এদিকে আমাদের বিশ্বনাথ দা, বিশ্বনাথ কারক, ওদিকে ভাই সুশান্ত ঘোষ, ওদিকে আমাদের মধুদা। এই 3 জন বিধায়ক এখানে আছেন। উপস্থিত আছেন আমাদের
প্রাক্তন সভাপতি সুশান্ত বেরা, উপস্থিত আমাদের নীলাঞ্জন অধিকারী, আমাদের ডাক্তার ম্যাডাম, আমাদের অর্চনা মজুমদার সহ সমগ্র নেতৃত্বকে একবার জোরে হাততালি দিয়ে সকলে মিলে অভিনন্দন করবে। বন্ধুগণ, আমাদের এই মিছিল তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে। তৃণমূল দুর্নীতি করেছে। কি দুর্নীতি করেছে? রনে বনে জলে জঙ্গলে এমন কোন জায়গা পাবেন না যেখানে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেনি। একটার পর একটা এলাকা, চাকরি বিক্রি হোক, বিমান বলছিল গাছ বিক্রি করে দিয়েছে আপনারা। আমাকে সাংবাদিকরা গতকাল প্রশ্ন করেছে, দাদা পুরুলিয়াতে নাকি পাহাড় চুরি করে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি বলছি, দাদা পাহাড় চুরি করা কি কথা? লোকের বউ চুরি করে রেকর্ড করেছে তৃণমূল কংগ্রেস। শুনেছেন কি না? জ্যোতিপ্রিয় মল্লিক ধরা পড়ার পর সামনে এসেছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর, আমরা বলছি না, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর বলছে তার বউকে নাকি চুরি করে জ্যোতিপ্রিয় দার্জিলিং নিয়ে চলে গেছে। যারা বউ চুরি করতে পারে, যারা পাহাড় চুরি করতে পারে, যারা গাছ চুরি করতে পারে, গ্রামের মানুষের মাথার উপরে ছাদ চুরি করতে পারে, এই চোরেদেরকে আর রাখা যাবে না। পশ্চিমবঙ্গ বাঙালির মুখ কালো কয়লা করে দিয়েছে এই চোরেরা। এখন তাই চোরেরা বলছে রাত্রিবেলা সেদিন থেকে 5টা চোর খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। দেখতে পেয়েছি, হঠাৎ বলছে আরে এই ঠান্ডার মধ্যে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছি, এত এনার্জি কোথা থেকে পাস? তারা দেখি স্লোগান দিচ্ছে, বলে আমাদের এনার্জি অভিষেক ব্যানার্জি, আমাদের এনার্জি অভিষেক ব্যানার্জি। সে বাংলার লোক এখন বলছে চোরেদের এনার্জি অভিষেক, চোরেদের এনার্জি, চোরেদের এনার্জি। এই সমস্ত চোরেরা পশ্চিমবঙ্গ থেকে তাই এক হয়েছে যে যেখানে বিজেপির সরকার, সেই বিজেপির সরকারকে রুখতে হবে। কারণ কি? মোদি একমাত্র এমন একজন প্রধানমন্ত্রী যে বলেছে না খাউঙ্গা না খানে দুঙ্গা। আর যদি চুরি করে খেতে চাও তার জন্য জেলের ভাত কনফার্ম আছে। দুদিন আগে হতে পারে, দুদিন পরে হতে পারে। উপর वाले के घर में अंधेर है, देर है लेकिन अंधेर नहीं। আজ না হয় কাল জেলে যেতে হবে, জেলের ঘানি টানতে হবে, সে ভাইপো হোক আর পিসি হোক। তাই লোকে কবিতা বাজছে এখন, ভাইপো যাবে তিহার জেলে সঙ্গে যাবে কে? ভাইপো যাবে তিহার জেলে সঙ্গে যাবে কে? বাড়িতে বুড়ি পিসিমা কোমর বেঁধেছে। পাবলিক বলছে, আমরা বলছি না। আজকে সিপিএম এর আমল থেকে বাংলার রাজনীতি, বাংলার সংস্কৃতি সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর লোকে আশা করেছিল, লোকে স্বপ্ন দেখেছিল, আরে এই মহিলা সাদা শাড়ি পরে, পায়ে হাওয়াই চটি পরে, এ মনে হয় চুরি করবে না, এ ভালো রাখবে বাংলার মানুষকে। এ তো দেখা গেল আরো উপরে। ছোটবেলায় আমি একটা গল্প শুনেছিলাম, আপনারা শুনেছেন কিনা জানি না, রামকৃষ্ণদেবের কথামৃতে আছে। গ্রামের লোক, সেই গ্রামের লোক গ্রামের এক সোনার দোকানে সোনা কিনতে যায়। সব সোনার দোকান বসে থাকে, স্যাকরার দোকান বলতে হবে। সেই দোকানে ভিড় হয়, অন্য কোনো জায়গাতে ভিড় হয় না। কেন ভিড় হয়? বলে ধার্মিক লোক। কেন? দরজা খুলে যেই দোকানে ঢোকে একজন কর্মচারী বলে কে সব, কে সব। মালিক বলে কে সব, কে সব। কর্মচারী বলে গো পালো, গো পালো। আরেকজন কর্মচারী বলে হরি হরি, হরি হরি। মালিক বলে হর হর, হর হর। গ্রামের লোক তো খুব খুশি, আরে এত ভালো ধার্মিক, সোনার ব্যবসা করে, ভগবানের নাম ছাড়া কেউ নামই নেয় না, নিশ্চয়ই খাদ দেবে না এই সোনাতে। একদম 16 ক্যারেট না কি বলে, মেয়েরা বুঝতে পারবে, আমাদের দিদিরা ভালো বুঝতে পারবে, সেই সোনা দেবে। 24 ক্যারেট না, 24 ক্যারেট। তো ব্যাটা ধরা পড়েছে একদিন, সোনার খাদ দিয়ে সব থেকে বেশি সোনাতে খাদ দেয় ওই সোনার মালিক। গ্রামের লোক গাছে দড়ি দিয়ে বেঁধেছে, বলছে আমাদের রাগ নেই যে তুমি সোনাতে কেন খাদ মেশাও, আমাদের রাগ নেই। রাগটা আমাদের এই জন্য যে কেন ভগবানের নাম নিয়ে লুট করেছো। রামের নাম নিয়ে যদি লুট করে তো রাগ তো হবে। তো সেই জন্য তোমরা কেন ভগবানের নাম নিয়ে লুট করেছো? তখন শেখরা বলছে আমরা তো কোনো অন্যায় করিনি। তোমরা বুঝতে পারোনি। যখন গ্রামের লোক ঢুকতো, মালিক জিজ্ঞেস করতো কে সব, কে সব, কে রাখে? কর্মচারী বলতো গোপাল ও গোপাল, গরুর পাল, গরুর পাল। আর একজন কর্মচারী বলতো হরি হরি, মানে হরণ করি, হরণ করি। আর মালিক বলতো হর হর, চুরি করো, চুরি করো, চুরি করো। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে ওই শেখরার মতো, আমরা তার কাপড় দেখে ভুল করেছি। আজকে তার কাপড় দেখে আমরা ভুল করেছিলাম। আজকে আমি এই মঞ্চ থেকে বলছি, সেদিন সাংবাদিকদেরকে বলেছি বলে
ওদের মুখ্যমন্ত্রীর সব যারা দালাল আছে তারা টুইট করেছে সুকান্ত মজুমদার বাজে কথা বলেছে। সুকান্ত মজুমদারের মুখ দিয়ে বাজে কথা বেরোয় না, কিন্তু আমি এই মঞ্চ থেকে প্রশ্ন করতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় যে শাড়ি পরেন এক পিস ওই ডিজাইনের ওই কালারের শাড়ি আমাকে কেউ এনে দিতে পারবেন? বাজারে কোনো দেখেছেন দিদিরা? দেখেছেন? কোনোদিনও পাবেন না, কারণ ওটা ডিজাইন করা শাড়ি, এক পিসই তৈরি হয়। ওই শাড়ির দাম কত আমিও জানি না, আপনিও জানেন না, কত হাজার টাকা দিয়ে ওই শাড়ি কিনতে হয়। দিদিমণি বলেন তার তিনি নাকি 1 টাকা মাইনা নেয় না। আচ্ছা দিদিমণি, আপনার হাতে যে দুটো ফোন ঘুরে বেড়ান, ভোটের সময় যেই ফোনের ক্যামেরায় আপনি সেলো টেপ লাগিয়েছিলেন, কি মনে আছে তো? হ্যাঁ, সেলো টেপ লাগিয়েছিল, ব্রাউন টেপ লাগিয়েছিল, সেই ফোনের দাম প্রায় 1.5 লক্ষ টাকা। আমার প্রশ্ন, আপনি যদি 1 টাকাও মাইনে না নেন তাহলে 1.5 লক্ষ টাকার ফোন আপনাকে কে দেয়? কে দেয়? তাহলে কি ফোনটা ঘুষ? ফোনটা ঘুষ? তাহলে ঘুষ তো মানুষ ধান্দাবাজি ছাড়া দেবে না। কি ধান্দাবাজি ছাড়া কেউ ঘুষ দেয়? আমি এই ধান্দাবাজি কথাটা বলেছি বলে তৃণমূলের নেতারা বলছে আমি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাজে কথা বলেছি। আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 19খানা ভাষা জানেন, তাই তিনি ভুলে গেছেন যে ধান্দাবাজি বাংলা শব্দ, এই শব্দের অর্থ যে কোনো উদ্দেশ্য নিয়ে যদি কেউ কাউকে ঘুষ দেয় তাকে ধান্দাবাজি বলে। আর সেই ধান্দাবাজি তৃণমূল কংগ্রেসের নেতারা করছে, চোর নেতারা করছে। আর এই চোরেরা আজ না হয় কাল জেলে যাবে, আজ না হয় কাল জেলে যাবে। সব চোরেদের লিস্ট করে রাখুন। আমি শুনছিলাম গল্প, এইখানে আমাদের প্রধান আছে, পাশের জায়গায় প্রধান তৈরি করতে দেয়নি, 1 ভোটে হারিয়ে দিয়েছে, কোথাও 27 ভোটে হারিয়ে দিয়েছে। তৃণমূলের কোন ছোটখাটো নেতা, পুটি নেতা, ট্যাংরা নেতা, এরা নাকি বস্তানি মারছে। দিলীপটা ঠিক বলেছেন, পুলিশ ওদের সভাপতি। আমি বলছি পুলিশ সরিয়ে নিক, আরামবাগে 5 মিনিটও লাগবে না, একটা তৃণমূল অফিস বন্ধ খোলা থাকবে না, সব তৃণমূল কংগ্রেস অফিস বন্ধ হয়ে যাবে। গোটা পশ্চিমবঙ্গের জন্য 15 মিনিট টাইম লাগবে, আরামবাগের জন্য 5 মিনিটই কাফি। কি তাই তো? আরামবাগের জন্য 5 মিনিট কাফি। তৃণমূল কংগ্রেসের কোন নেতা এখানে থাকবে না। আজকে রাজ্যটাকে কি অবস্থা করে দিয়েছে ভাবুন। বছরের পর বছর টেট পরীক্ষা আছে, টেট। আমরা গীতা লক্ষ্য করলে গীতা পাঠ করলাম, টেটের পরীক্ষা পেলাম। বেকার যুবক, শিক্ষিত বেকার যুবকদের কি অবস্থা? যখন 22 সালে টেট পরীক্ষা দিত, ফর্মের দাম ছিল 100 টাকা। সেই ফর্মের দাম ফর্ম ফিল আপ করতে গেলে এখন 500 টাকা হয়ে গেছে। 1 লাখে 5 গুণ ফর্মের দাম বাড়িয়ে দিয়েছে। প্রতি বছর ফর্ম ফিল আপ হচ্ছে। আর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি বলছে ফর্ম ফিল আপ করবে, পরীক্ষা দেবে, কিন্তু চাকরির দেখা নাই রে, চাকরির দেখা নাই। চাকরি পাবেন না, আসবেন যাবেন, চাকরি পাবেন না। কামিং অ্যান্ড গোয়িং, চাকরি কোনো পাবেন না। চাকরি যদি তার পেতে হয় ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করতে হবে, আমরা চাকরির ব্যবস্থা করব। ভারতীয় জনতা পার্টি ছোট্ট রাজ্য আসাম, পাশের রাজ্য কুচবিহার পার হয়ে গেলে আসাম রাজ্য হয়। কিছুদিন আগে ওখানকার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা 70,000 চাকরি, কত হাজার? 70,000 চাকরি দেওয়া। আজকে দিদিমণি এখানে বড় বড় কথা বলেন, 500 টাকা করে দেন, SC ST দেরকে 1000 টাকা করে দেন। কি নাম দিয়েছেন তার? লক্ষ্মীর ভান্ডার, তাই তো? লক্ষ্মীর ভান্ডার নাম দিয়েছে। এখনকার দিনে 500 টাকায় কিছু হয়? হয় গো? এখন তো লক্ষ্মীর ভান্ডার তো পক্ষীর ভান্ডার হয়ে গেছে। আসামে যান, আমাদের মুখ্যমন্ত্রী প্রতি মাসে সব মহিলাদেরকে 12,000 টাকা করে দেওয়া হবে। বিজেপির সরকার এখানে গঠন হবে, আমরা অন্নপূর্ণার ভান্ডার তৈরি করবো, আমার দিদিদেরকে, মায়েদেরকে, বোনেদেরকে মাসে 2,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি সরকার। আর তার আগে সেমিফাইনাল আসছে, ওটা তো ফাইনাল হবে। পিসি ভাইপোকে তাড়িয়ে তাড়িয়ে মারবো, গণতান্ত্রিক ভাবে মারবো, লাঠি দিয়ে নয়। তৃণমূল কংগ্রেস এমন একটা কুকুরের লেজ, কুকুরের লেজ কেমন হয়? পাকা হয়, সোজা করুন হয় না। একটার পর একটা চোর ঢুকে যাচ্ছে ভেতরে। তা আবার কি মুখ্যমন্ত্রী বলেছিল ডবল ডবল চাকরি হবে, চাকরি তো ডবল ডবল হল না। এখন বান্ধবী পাওয়া যাচ্ছে ফ্রিতে, পার্থ চট্টোপাধ্যায় জেলে, সঙ্গে অর্পিতা ফ্রি, অর্পিতা ফ্রি। একটা করে নেতা ঢুকবে, সঙ্গে একটা করে ফেও ঢুকে যাচ্ছে। আমার সেদিকে
সেদিন আমার বাড়িতে দেখি বাড়ির আশেপাশে যত প্রতিবেশীরা আছে দিদিরা সব সেদিন টিভি চালিয়ে দেখছে। আমি দেখি কি ব্যাপার, সিরিয়ালের আওয়াজ বন্ধ, সব দিকে শুধু খবর চলছে খবর চলছে। জিজ্ঞেস করছি কি দিদি কি ব্যাপার, আজকে সিরিয়াল দেখা বন্ধ করে খবর দেখছেন? বলে সিরিয়ালের থেকে তো পার্থবাবুর ওখানে বেশি কম্পিটিশন, সিরিয়ালে তো দুটো করে বান্ধবী, পার্থবাবুর তো 5টা বান্ধবীতে পৌঁছে গেছে। আমরা সেটা দেখছি। গোটা রাজ্য ছিছি করছে, অন্য রাজ্যের লোকেদের সামনে ওরা মুখ দেখাতে পারে না। বলে आपका बंगाल का नेता ऐसा होता है, केस्टो जैसा होता है। মেয়েকে বাড়ির পাশে চাকরি দিয়েছে 100-300 মিটার দূরে, তাও আবার মামুনি স্কুলে গিয়ে ক্লাস নিতে পারেন না, সই করতে পারেন না। হেডমাস্টার মশাই সপ্তাহে একদিন করে এসে মামুনির কাছে খাতা নিয়ে যান, মামুনি একটু অটোগ্রাফ দিয়ে দেন। এরা রাজ্যটাকে নিজের বাপের জমিদারি ভেবেছে। এদের বুকের উপর দাঁড়িয়ে এখানে ভারতীয় জনতা পার্টির সরকার আমরা তৈরি করব, সেই দিন আসছে বন্ধুগণ, সেই লড়াইয়ের জন্য তৈরি হন। আর তার জন্য এই সেমিফাইনাল আরামবাগ লোকসভা আমাদেরকে নরেন্দ্র মোদীকে উপহার দিতে হবে। কি হবে? তো হবে, নরেন্দ্র মোদীকে দেবেন। গতবার কত ভোটে হেরে গেছি, মাস্টারমশাই আমাদের প্রার্থী ছিলেন, জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, তাই তো? এইবার গণনা কেন্দ্রের সামনে আমি বলে যাচ্ছি, গণনা কেন্দ্রের সামনে ঝান্ডা সঙ্গে ডান্ডা নিয়ে রেডি থাকবেন। তৃণমূল কংগ্রেসের কোন নেতা, কোন মন্ত্রী, কোন এমপি যদি গণনা কেন্দ্রে কারচুপি করতে এসে পিটিয়ে লাভ করে দেবেন, আমরা বুঝে নেব, আমরা দেখে নেব, সেই জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হন। আরামবাগ জেলায় অনিল বসুর মতো লোককে একসময় এখানকার জনতা সাইজ করে দিয়েছে। তো অপরূপা কি নাম যেন, নাকি আফরিন আলী, কোন নামটা বলবো? এদের নামেরও ঠিক নেই, একটা নাম থাকে মানুষের জায়গা, এদের দুটো নাম। আর দিলীপ দা এটা বলছিলেন যে সম্প্রীতি মিছিল করছে। আরে এত বছর পর, 500 বছর পর হিন্দুরা লড়াই করে রাম মন্দির পেয়েছে, তাতে তোদের জ্বলছে। আরে যদি জ্বলে তাহলে বলে যাচ্ছি আরো অনেক কিছু এরকম দেখতে হবে। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, রাম মন্দির তৈরি হবে, ভব্য রাম মন্দির তৈরি হবে। আর বাংলা থেকে হাজার হাজার ট্রেন যাবে, হাজার লাখ লাখ মানুষ যাবে। দিলীপটা মধু পাঠিয়েছে, আমি আগামীকাল আমার জেলায় পৌঁছচ্ছি, 1001 কিলো চিনি আতপ চাল রাম মন্দিরে পাঠাবো ভগবান রামচন্দ্রের প্রসাদের জন্য। আমরা প্রথমে মধুদাকে খুঁজে পাচ্ছিলাম না, আমাদের বিশ্বনাথ কালকদা আর কি করে বলছে, মধুদা কোথায়, মধুদা কোথায়? বলে দিলীপদা অযোধ্যা পাঠিয়ে দিয়েছে। পরে দেখা গেল না, মধুদা যায়নি, মধু গেছে, মধুদা আমাদের সাথে আছে। তাই বন্ধুগণ, এই লড়াই সন্ধে হয়ে গেছে, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব, কিন্তু আপনাদের উপরে ভরসা করে আজকে ফিরে যাচ্ছি। আজকে আমরা দুজনে এসেছি শুধু একটা কারণে, যে আপনারা আমাদেরকে কথা দেবেন যে আগামী লোকসভা নির্বাচনে এখান থেকে পদ্ম ফুল ফোটাবেন। কি ফোটাবেন? তো ফুটবে তো? তাহলে 2 হাত তুলে আমাকে কথা দিন আর প্রতিজ্ঞা নিন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। ধন্যবাদ।